চলে গেলেন বিপ্লবী ওসমান হাদি, শনিবার রাষ্ট্রীয় শোক। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টা করছেন, অভিযোগ আইন উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধে কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়। রাত 9:44 দেওয়া পোস্টে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির মরদেহ আজ বাংলাদেশে আনা হবে বলেও জানান তিনি। তার মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়েছে। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 11:20 সময় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সন্তান ও স্ত্রীর দায়িত্ব নেবে সরকার। তিনি বলেন, শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শোককে শক্তিতে পরিণত করার পাশাপাশি হাদির হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। বিপ্লবীর মৃত্যু নেই, ওসমান হাদি বেঁচে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে ওঠা কণ্ঠে, প্রতিটি প্রতিবাদী মিছিলে আর সাহসী তরুণের চোখে। হাদি শুধু একটি নাম নয়, এখন এক ইতিহাস। তার প্রতিটি কথায় ছিল বিদ্রোহের আগুন। ওসমান হাদির সাহসী সেসব উচ্চারণের কথা জানাচ্ছেন আহসানুল হৃদয়। কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। যার গালিও ছিল বুলির মতো, যার প্রতিটি শব্দ আঘাত করত অন্যায়ের বুকে, যার প্রতিটি কথাই ছিল বিদ্রোহের আগুন। কথা তো অনেকেই বলে, কিন্তু সবার কথা হৃদয়ে দাগ কাটে না, সবার কথা মানুষের ভেতরে গেঁথে যায় না। ওসমান হাদি ছিলেন তেমনই এক বিপ্লবী। জুলাই আন্দোলনের পর তিনি শুধু একজন মানুষ নন, তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, ভীত মানুষের কণ্ঠস্বর। আজ সেই কণ্ঠ থেমে গেল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছিলেন তিনি। স্বপ্ন ছিল বদলের, স্বপ্ন ছিল শোষণহীন এক সমাজের। কিন্তু 12 ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে রক্তাক্ত হলো সেই স্বপ্ন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ডামে, তারপর এবার কেয়ার, শেষ আসার ঠিকানা হয়ে ওঠে সিঙ্গাপুর। 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল তাকে। মানুষ ভেবেছিল হয়তো আবার ফিরবেন, আবার গর্জে উঠবে তার কণ্ঠ, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। আমি সেই দিন হব শান্ত।
বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না। ওসমান হাদি মরে যাননি, তিনি বেঁচে থাকবেন প্রতিটি অন্যায় বিরুদ্ধে ওঠা কণ্ঠে, প্রতিটি প্রতিবাদী মিছিলে, প্রতিটি সাহসী তরুণের চোখে। ভালোবাসা আর শ্রদ্ধার ঠিকানায় আজীবন বেঁচে থাকবেন। একটি নাম নয়, ওসমান হাদি এখন একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি অমর প্রতিবাদ। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ। হাদির জন্য সকল ধর্মের এবং দেশের সকল মানুষকে দোয়া করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে হাদির ওপর আক্রমণকারীদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোনো কথা বলতে রাজি হননি তিনি। পরে বলেন, এই মুহূর্তে শুধু হাদির জন্য দোয়া করার আহ্বান। শুক্রবার মসজিদে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে গুম হওয়া ব্যক্তি 5 বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025 খসড়া ও সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনা ভারতে বসিয়ে দলীয় অনুসারীদের দিয়ে জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এসব সন্ত্রাসীদের জামিনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের শেষ কর্মদিবসে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে একথা বলেন তিনি। কে হবেন পরবর্তী প্রধান বিচারপতি তা সরকারি সিদ্ধান্তের বিষয়, তবে 3-4 দিনের মধ্যে তা জানা যাবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। স্বাভাবিক জামিন যেটা, যেই জামিন আপনার একটা অভিযুক্ত ব্যক্তির প্রাপ্য, সেটার ব্যাপারে আমাদের কথা নাই। কিন্তু একজন নেত্রী অন্য একটা দেশে পালিয়ে গিয়ে তার দলের ক্যাডারদের বলতেছে জুলাই গণ অভ্যুত্থানে যারা কর্মী আছে তাদেরকে হত্যা করার জন্য, তারপরে তার দলের অনুসারী সন্ত্রাসীদের কেউ জামিন দিয়ে দিবে, এটা কোনো আইনে অ্যাকসেপ্টেবল না, কোনো নৈতিকতা অ্যাকসেপ্টেবল না। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও শক্তভাবে আরও কালেকটিভলি কাজ করব। জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ছাত্র লীগের 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, 29 ডিসেম্বর গ্রেপ্তার করে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন যে আইসিসেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। 2024-এ জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে গত বছরের গণঅভ্যুত্থানের প্রক্রিয়াধীন মামলায় নতুন সংযুক্তি হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও এক মামলা, যার আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশসহ 7 জনকে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাদের বিরুদ্ধে পরিকল্পনা নির্দেশ বাস্তবায়ন সহ সরাসরি গণহত্যায় অংশগ্রহণের প্রমাণ মিলেছে বলে জানায় প্রসিকিউশন। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদেরকে এই মামলায় আনা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, ন্যায় বিচার আসামিদের পলায়নের জন্য বসে থাকবে না। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। আগামী 29শে ডিসেম্বর
এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য 19 জানুয়ারির দিন ধার্য করা হয়। মিসবাহ রহমান, মোহনের সংবাদ, ঢাকা। দায়িত্ব পালনকালীন সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ছিলেন প্রাতিষ্ঠানিক সততার সুদক্ষ কারিগর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এরপর গণমাধ্যম কর্মীদের জানান, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। বৃহস্পতিবার শেষ দিনের মতো আপিল বিভাগের বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানের রাজতিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা না করে সহাবস্থানে থাকলে ভালো নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নির্বাচন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে, এবং পার্টিগুলি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহাবস্থানে করে, তবে ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় দরকার হলো আপনাকে সাংবাদিকদের, আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন, তবে কিন্তু সবচেয়ে ভালো। আর আমি আরেকটা হলো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সুরক্ষায় কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। খালেদা জিয়ার আগের চেয়ে বেশি চিকিৎসা গ্রহণ করতে পারছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এ অবস্থা বজায় থাকলে তার স্বাস্থ্যের উন্নতি সম্ভব। বিগত সরকারের সময় তাকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, সে কারণে শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন, এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল।
রাজধানী গুলশানের 196 নম্বর বাসভবন ঘিরে চলছে প্রস্তুতি। লন্ডন থেকে দেশে ফিরে এই ভবনে থাকবেন তারেক রহমান। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজসজ্জার কাজ। ভেতরে বাইরে রং, পলিশ, আসবাবপত্র গোছানো সহ প্রয়োজনীয় সংস্কার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাসভবনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো, প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় ব্যবস্থাপনা টিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর সকাল 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে এভার কেয়ারে হাসপাতালে তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয়, সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মৃতদেহ শনিবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় সমাহিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী পরিচালিত ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। এ ঘটনায় আরও 9 জন আহত হয়েছেন। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। নিজস্ব ভাষা ও সংস্কৃতি সহ শত বছরের ঐতিহ্য, আধুনিকায়ন, অভিবাসন এবং সংখ্যাগরিষ্ঠের প্রভাবসহ নানা কারণে রাখাইনদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। তাই ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি তাদের। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামে আশ্রয় নেয়া রাখাইনরা দেশ স্বাধীনের পরে নাগরিকত্ব পায় বাংলাদেশের। রাখাইনদের মাতৃভাষার নামও রাখাইন, কিন্তু এ ভাষায় পাঠ্য বই না থাকায় শৈশবের মাতৃভাষা ছেড়ে পাঠশালায় রাখাইন শিশুদের নতুন করে জানতে হয় বাংলা ভাষা। বরগুনার তালতলিতে প্রায় 1000 রাখাইন পরিবারের বসবাস। এসব পরিবারের বেশিরভাগ শিশুরা জানে না নিজ ভাষা। তার কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাতৃভাষা চর্চা ও ভাষার সঠিক সংরক্ষণের অভাব। আমাদের যে শিক্ষার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য আমরা অতদূর আগাতে পারি নাই। আমাদের কোনো ভাষা শিক্ষার কেন্দ্র নেই, এমনকি আমাদের ভাষার যে বই তাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমাদের উচিত আরও রাখাইনের একটি নতুন বই বের করা। প্রাথমিক পর্যায় থেকে আমরা চাইছি যে ক্লাস 5 পর্যন্ত এই প্রাইমারি স্কুল অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এই ভাষাটাকে। প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। বিষয়টি গুরুত্ব দিয়ে রাখাইন ভাষা সংরক্ষণ ও সংস্কৃতি ধরে রাখতে কালচারাল একাডেমি নির্মাণে উদ্যোগের কথা জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। রাখাইন সম্প্রদায় তাদের যে কর্মকাণ্ডগুলো আছে এই এলাকার স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখে। তো এগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে এখানে হলো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করার জন্য এখানে কালচারাল একাডেমি তৈরি করার। তো ইতিমধ্যে এগুলোর কাজ শুরু হয়েছে। রাখাইন ভাষায় স্বরবর্ণ 12টি ও ব্যঞ্জনবর্ণ 33টি। বর্ণমালা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এমন 5টি ভাষায় সরকার পাঠ্য বই বানালেও সুবিধাবঞ্চিত রাখাইনরা। আফরিন পপি, মোহনা সংবাদ।
রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ডিএমপি চেকপোস্ট। সাম্প্রতিক পরিস্থিতি এবং বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ উদ্যোগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নাশকতা রোধেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই গুলশান, মতিঝিল, আবদুল্লাপুর, গাবতলী সহ কয়েকটি এলাকায় দেখা যায় পুলিশের নিরাপত্তা তল্লাশি। এ সময় যানবাহন থামিয়ে চলে তল্লাশি। যে কোনো ধরনের অবৈধ দ্রব্য পাওয়া মাত্রই তাকে আইনের আওতায় আনার কথা জানান নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা। আমাদের নির্দেশনা আছে, আমরা চেক করব বিভিন্ন কোনো অবৈধ লোক বা অবৈধ কোনো জিনিস পাওয়া যায় কিনা, ঠিক আছে, মাদকদ্রব্য, অস্ত্র, মানে বাইরের কোনো এইগুলো। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার উপর আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ পথকে সুগম করতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। সিরিয়ায় জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক নিষেধাজ্ঞা ছিল। সিরিয়ার ক্ষমতার পরিবর্তনের পর সৌদি আরব এবং তুরস্কের সুপারিশকে আমলে নিয়ে সেসব নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট সারা চাইছিলেন নিষেধাজ্ঞা যেন পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুমোদন করেন। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চলে গেলেন বিপ্লবী ওসমান হাদি, শনিবার রাষ্ট্রীয় শোক। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের হত্যার চেষ্টা করছেন, অভিযোগ আইন উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধে কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসি। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।